বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। এই করোনা মহামারীকালীন তোমরা সকলেই সাবধানে থাকবে, বাড়িতে অবস্থান করবে এবং বেশি বেশি করে বারবার করে সাবান পানি দিয়ে হাত ধুতে বা পরিষ্কার করবে এবং বাড়ির বাইরে গেলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তাহলে আমি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী শিক্ষক, দিনাজপুর জেলা স্কুল। আমি তোমাদের আজকে বাংলা প্রথম পত্রের কবিতা কি পড়াবো আজকে? কবিতা অংশ। কবিতা দেখো তোমরা, কবিতার বাংলা প্রথম অংশে আজকে পাঠ হবে এই কবিতা। তাহলে সকলে তোমরা বই এবং বই বাইর করার আগে তোমরা আগে সকলে খাতা বাইর করে এবং লিখে নাও এই অংশটি। ঠিক আছে, লিখে নিচ্ছ তোমরা সবাই? লিখে নাও। লিখে নিচ্ছ? আচ্ছা আচ্ছা, কি পড়বো আমরা আজকে সেটা আলোচনা করতেছি আমি। এর মধ্যে তোমরা আজকে পাঠ শিরোনামটা বলে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, একজন শিশু বা ছোট ছেলে একটা কান্নাকাটি করতেছে। সে বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও। তারপরে একটি মুরগি তার বাচ্চাদের দেখতেছিল, এমন সময় একটি কাক এসে তারপর ছো মেরে নিয়ে গেল এবং সে বাচ্চাটাও বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও। একজন চোর ধরা পড়ছে এবং তাকে প্রহার করা হচ্ছে এবং সেও বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি অন্যায় করিনি। একটি পাখি, চিল পাখি, একটি ছোট পাখিকে ধরতেছে এবং বলছে সে আমাকে বলে আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একজন ফকির বা একজন মিসকিন বা একজন সাহায্যকারী আমাদের দরজায় আসে, বলতেছে আমাকে কিছু সাহায্য দিন, আমি বাঁচতে চাই, আমিও সবার মতন বাঁচতে চাই। তাহলে এত কিছু বলার পরে দেখো দেখি তাহলে আমরা কি নিয়ে আজকে আলোচনা করতে পারি, কোন কথাটি সবচেয়ে বেশি বার এসেছে দেখো, বলতে পারবে কিনা দেখো। হ্যাঁ ঠিক বলেছো, গুড। আচ্ছা, কি বলছে তাহলে? বাঁচতে দাও। কি করবো আমরা? কবিতা বাঁচতে দাও। তাহলে তোমরা সবাই লিখে নাও, কবিতা বাঁচতে দাও। তাহলে কি পড়বো আজকে? বাঁচতে দাও। কে লিখেছেন বলো দেখে? কে লিখেছেন? শামসুর রহমান। লিখে নাও সবাই। শামসুর রহমান। কে লিখেছেন? শামসুর রহমান। এটা আবার রহমান না, অনেকে আমরা ভুল করে দেখবে যে তোমরা পরীক্ষা অনেকে ভুল করতেছো, যে রহমান হবে না, কি হবে? রহমান। এটা গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবে, কারণ রহমান হলে আরেকজন হবে, শামসুর রহমান আরেকজন হয়ে যাবে, আর শামসুর রহমান আরেকজন হয়ে যাবে। এবার তো তোমরা পৃষ্ঠা বার করো, ৭৯ পৃষ্ঠা, বইয়ের ৭৯ পৃষ্ঠা বার করো। আমরা কবিতাটা নীরবে তোমরা পাঠ করবে, আমিও এর সাথে আবৃত্তি করতেছি, তোমরাও এর সাথে মনে মনে আবৃত্তি করবে। আচ্ছা, এবার বাইর করছো? ঠিক আছে। বাঁচতে দাও, শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। রঙিন কাটা ঘড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজে, খেলতে দাও। মধ্যদিনে নরম ছায়া ডাকছে ঘুঘু, ডাকতে দাও।
বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও। গহীন গাঙে সুজন মাছি বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আস বাঁচতে দাও। তাহলে তোমরাও মনে মনে পড়ে নিচ্ছ, আবৃত্তি করছে এবং বেশি বেশি করে আবৃত্তি করবে, বারবার করে আবৃত্তি করবে, তাহলে তোমাদের জন্য আরো ভালো। তাহলে আমরা কবিতাটা আবৃত্তি করলাম, এবারে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই কবিতার মধ্যে অনেক কিছু আমাদের জানার আছে। সবাই আমরা কি করতেছি, আজকে বাঁচার জন্য লড়তেছি, বাঁচতে চাচ্ছি, সংগ্রাম করতেছি বাঁচার জন্য। মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই কি বলতেছে, আজকে বাঁচতে দাও, আমি বাঁচব, বাঁচার মতন বাঁচতে দাও। সবাই আমরা আজকে বাঁচার জন্য লড়তেছি, সংগ্রাম করতেছি সকলেই, মানুষ, পশু পাখি, জীবজন্তু, সমুদ্রে প্রাণী, সবাই যারা যারা আমাদের থেকে কি আছে বড়, অর্থাৎ হিংস্র জীবজন্তু, তাদের কাছ থেকে আমরা সবাই বাঁচতে চাচ্ছি। আর বাঁচে থাকার মালিক, আমাদেরকে রক্ষা করার মালিক আল্লাহ। তাহলে আমরা সবাই বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, বলে যে ভালোভাবে বেঁচে থাকবো, বেঁচে বাঁচার মতন বাঁচতে চাই। এই তো দেখো, ফুল বাগানে গোলাপ ফুটতে দাও। তাহলে আমরা কী করি, বাগানে গেলে ফুলগুলো ছেড়ে নিই। তাহলে বলতেছি কি, ফুল বাগানে যে ফুল ফুটেছে তাদেরকে ফুটতে দাও, তাদেরকে বাধা দেওয়া যাবে না। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটতে দাও। এখন তোমরা এই দিনে রঙিন ঘুড়ি দেখতে পাবে না, ঘুড়িগুলা আমরা ভুলে গেছি, এখন ঘুড়ি ছুট চলতেছে। এমন বলতেছে কে, বালকটাকে বলতেছে, ছোট ঘুড়ির পিছে ছোটে বালক ছুটতে দাও, তাকে ঘুড়িটা যেন সে নিতে পারে। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। বলতেছে নীল আকাশে দেখবে চিল, আরো পাখি, তার কি করতেছে, তাদেরকে তাদের মতন করে বাঁচতে দিতে হবে, মেলতে দিতে হবে পাখা। এখন দেখবো চিল, শকুন, আরো বিভিন্ন জাতের পাখিগুলো আমরা দেখতে পাই না, কারণ তারা দেখা গেছে আমরা বাঁচতে দিতে চাচ্ছি না। মানুষ এর মধ্যেই সবচেয়ে, যত প্রকার জীবজন্তু আছে আমাদের জন্য, মানুষের, আমরা হিংস্র, সব জীবজন্তুর থেকে মানুষ সবচেয়ে বড় হচ্ছে এখন হিংস্র। আগে বলা হয়তো বাঘ, সিংহ বা আরো সাপ, বিষাক্ত প্রাণী, এদেরকে হিংস্র, এখন বলা হচ্ছে মানুষ সবচেয়ে বড় হিংস্র প্রাণী। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজে, খেলতে দাও। জোনাকিরা দেখছো, আমাদের শহর অঞ্চলে জোনাকি পোকা দেখা যায় না সাধারণত। কোথায় দেখা যায়? গ্রাম অঞ্চলে, যেখানে দেখবে যে ঝোপঝাড় আছে, আলো নাই, আলো না থাকলে বোঝা যাবে জোনাকি পোকাটা জ্বলতেছে। কিন্তু আলো যদি থাকে তাহলে আর এই জোনাকি পোকা কি আমরা বুঝতে পারবো যে এখানে জোনাকি পোকা আছে? না, জোনাকি পোকা আছে বোঝা যাবে না। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। ঘুঘু পাখি তোমরা অনেকেই এখন দেখো, এটাও এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমরা ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করে আমাদের আবাসস্থল, কলকারখানা সব কিছু করে ফেলতেছি, এই জন্য তারা আমাদের কাছ থেকে কি বলতেছে, অনেক দূরে দূরে চলে যাচ্ছে এবং ধীরে ধীরে তাদের বংশবিস্তার কমে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। তাহলে দেখো, শিশু তার নিজের ইচ্ছা মতো, তোমরাও কি করেছিলে, এক সময় ছোট শিশু ছিলে, তোমরাও নিজের ইচ্ছা মতো আঁকছো। কোথায় আঁকছো? তোমরা দেখো দেওয়ালে, বাড়ির মধ্যে দেওয়ালে আঁকছো। তোমার ভাই বোনের, ছোট বড় ভাই বোনের খাতার মধ্যে, বইয়ের মধ্যে যেমন খুশি তেমন আঁকছো, হচ্ছে আর না হচ্ছে। এখন মাটির মধ্যে, গ্রামে গঞ্জে শিশুরা দেখবে যে মাটির মধ্যে বসে আসে, হাত দিয়ে দেখবে যে বিভিন্ন রকমের তারা কি করতেছে, খেলতেছে, এটা তাদের আঁকার মধ্যে পড়ে আসতেছে। এই জন্য বলছে বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। মানা করা যাবে না, সে আঁকতে থাকে। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও। কাজল বিলে অর্থাৎ বিল, পানকৌড়ি দেখছো অনেকে, অতিথি পাখি হয়ে আসে অনেক জায়গা থেকে, বালিহাঁস, এই পাখিগুলো এখন আমাদের ধীরে ধীরে কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আবাসস্থল থেকে। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। তাহলে গহীন গাং কি বোঝাচ্ছে? গহীন মানে গভীর, গাং মানে নদী, আর মাঝি তোমরা জানো নৌকা বাইছে, বাইতে দিতে বলতেছে।
নরম রোদে শ্যামা পাখি নাচ জ্বলেছে, নাচতে দাও। নরম রোদ অর্থাৎ যে রোদটা কি কড়া না, সেই রোদটাকে বোঝানো হয়েছে যে সেখানে যেন কী করে, সে নাচ জ্বলেছে, ওকে নাচতে দাও, ওখানে কোনো বাধা দিও না। আমরা কি করি বা তোমরাও কি করো, আমাদের এই পুকুরের মধ্যে ব্যাঙ ডাকতেছে, এই বর্ষাকালের সময় ব্যাঙ আসছে, তোমরা ঢিল মারতেছো, ঢিল তাদেরকে বাধা দিচ্ছ, বাধা ক্ষতিগ্রস্ত করতেছো, মেরে ফেলতেছো, তোমরা এটা খেলা মারতেছো, খেলা করতেছো এবং তার একটা জীবন যাচ্ছে। এই কাজটি আমাদের করা উচিত নয় এবং এরকম আরও অনেক কাজ করে থাকো। ঠিক একইভাবে নরম রোদে শ্যামা পাখি নাচ জ্বলেছে, তাকে কি বলতেছে, নাচতে দাও, এখানে কোনো বাধা দিতে পারবো না আমরা। শিশু পাখি ফুলের কড়ি সবাইকে আজ বাঁচতে দাও। আমরা এখানে কবিতায় আমাদেরকে বলছে শিশু পাখি ফুলের কড়ি, এদেরকে সবাইকে বাঁচতে দিতে হবে, কিন্তু মানুষ এই পৃথিবীর সকলে বলতেছে আজকে আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি বেঁচে থাকার মতন বাঁচতে চাই। আমরা বাঁচার জন্য আজকে কী করতেছে, সংগ্রাম করতেছে সবাই। তোমরা বড় হবে, বড় হয়ে ব্যবসা করবে, চাকরি করবে, নিজের নিজের পেশায় করে জীবন জীবিকা নিয়ে নেবে, এটাই হলো ভালো। কেউ বলতেছে আমি ভালো মতো বেঁচে থাকতে পারতেছি না। তাহলে আমরা বেঁচে থাকার জন্য আমাদেরকে কী করতে, এখন থেকে তোমাদেরকে ভালো মতো লেখাপড়া করবে, ভালো মতো লেখাপড়া করলেই তোমরা কী করতে পারবে, ভালো মতো বেঁচে থাকতে পারবে। তাহলে এই কবি কে লিখেছেন, বাস্তবতা কবিতাটা কে লিখেছেন, শামসুর রাহমান। তাহলে আমরা অনেক কিছুই দেখতে পেলাম যে সকলে বাঁচার জন্য কী করতেছে, প্রাণপণ চেষ্টা করতেছে। এবার আসুন শব্দের অর্থ খাতা বের করে সকলে তোমরা লেখা। রঙিন কাটাকুটি, রঙিন কাটাকুটি। রঙিন কাটাকুটি বলতে কি বোঝাচ্ছে এখানে, ঘুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াইয়ের সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়ি, এটা অনেক মজা। এখন ঘুড়ি দিবস আমাদের দেশে পালিত হচ্ছে। অবশ্যই তোমরা বড় মাঠে গেলে এটা দেখতে পাবে। জোনাক পোকা আলো খেলা খেলছিল যে, অর্থাৎ সন্ধ্যা অন্ধকারে জোনাকি পোকারা আলো জ্বালিয়ে যে খেলার মাঠে সবাইকে আজ বাঁচতে দাও। সবাইকে আজ বাঁচতে দাও। সবাইকে আজ বাঁচতে দাও মানে কি, প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা নয়, গাছপালা পশু পাখি সকলের আছে বাঁচার সমান অধিকার। তা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। দেখো কী বলা হচ্ছে, যে প্রকৃতি আজ হুমকির মুখে। কিছুক্ষণ আগে বললাম যে আমরা আজকে কী করতেছি, সব জঙ্গল পরিষ্কার করতেছি, আমরা জঙ্গল পরিষ্কার করে পাহাড় কেটে সেখানে আমাদের আবাসস্থল কলকারখানা তৈরি করতেছি। আর এই প্রকৃতি যখন এক বিরূপ হয়ে যাবে তখন আমাদের উপর ঝড় বৃষ্টি এবং বন্যা জলোচ্ছ্বাস, আরও প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেললে আমাদেরকে উপর হানা দেবে। তখন আমরা বলি যে আমাদের এটা যে সৃষ্টি বা আমরা যে আমাদের যে এই কারণে হয়েছে, মানুষের কারণে যে হয়েছে, এটা আমরা কিন্তু কার জানতে পারতেছি। ইটের ভাটা তৈরি করতেছি, এই বন জঙ্গল পরিষ্কার করে আবাদি জমির উপর, কিন্তু সেখানে যে অনেক জীবজন্তু বা পোকামাকড় বাস করতেছে আমরা কিন্তু সেটা মানতেছি না, তাদেরকে রক্ষা করার কথাও ভাবতেছি না। অথচ বিদেশে অন্য অন্য দেশে কী করে, তারা এই পশু পাখি থেকে শুরু করে সবাইকে টিকিয়ে রাখার জন্য যে বিলুপ্ত হচ্ছে, সবাইকে টিকিয়ে রাখার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা গবেষণা করতেছে। পানকৌড়ি, পানকৌড়ি কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারী পাখি, অর্থাৎ দেখছি অনেক বিলে বা পুকুরে তোমরা দেখে থাকবে যে সে এমনি সাধারণ হাঁসের মতো নয় এবং সে উঠতে পারে, দূর দূরান্তে উঠতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। দেখবে যে হচ্ছে কি, সে পুকুরের মধ্যে ডুবে মাছ ধরতেছে এবং মাছ শিকার করে তারা খায়।
এবং সাধারণ হাঁসগুলো ডুবে বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু এই পানকৌড়ি জাতীয় হাঁস দেখবে যে অনেকক্ষণ ডুবে আছে এবং এখানে ডুব দিলেও দেখবে যে অনেক দূর পর্যন্ত কী করতেছে, যে সে উঠতেছে, ভেসে উঠতেছে। এবং এই হাঁসগুলো এখন আমরা দেখতে পাই না বিলে বা পুকুরের মধ্যে। এই হাঁসগুলো আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাইতে নাইতে মানে গোসল করতে বা স্নান করতে, এটা তোমরা জানো। গহীন, তারপরে গাঙ্গে, গহীন মানে গভীর, অতল, গহন। আর গাঙ্গে হলো নদীতে। গাং মানে নদী, সেটা তোমরা জানো। তাহলে এই শব্দের অর্থগুলো সকলে তোমরা তুলে নাও, ঠিক আছে? এবং শব্দের অর্থগুলো বা অর্থ শব্দের যে কোনো অর্থ জানলে তোমরা ভবিষ্যতে যে কোনো লেখার বিষয়ে তোমরা লেখা পারদর্শিত হবে এবং অর্থগুলো সহজ হবে। এই জন্য বেশি বেশি করে, শুধু এটা পরীক্ষার জন্য নয়, এই অর্থ আমাদেরকে জানতে হবে যে তোমরা বিভিন্ন বিষয়ে তোমরা লেখার জন্য বা জানার জন্য। তাহলে সহজ, যেমন গান, গান বললে অনেকেই আমরা শহরের মানুষ বুঝবো না যদি না পড়ে থাকে। গ্রামের মানুষ বা নদীর এলাকার মানুষ যারা ঠিকই গান জানতেছে। গহীনও দেখা যাচ্ছে, এটা জানি অনেকে। এবারকার লেখানো হচ্ছে পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। তাহলে কি বলতেছে যে পাঠের উদ্দেশ্য প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। অর্থাৎ প্রকৃতি পরিবেশ সংরক্ষণ করতে হবে আমাদের। প্রকৃতি কোনটা, যেটা জানতে হচ্ছে আমাদের সৃষ্টি নয়, প্রকৃতি নিজে থেকেই তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলার দান, সৃষ্টি হয়ে গেছে। কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও নদী, কোথাও সমতল ভূমি। আমরা এদিকে উত্তর অঞ্চলের বেশিরভাগটাই সমতল ভূমি, আবার দক্ষিণ অঞ্চলে যাবে নদী এবং পাহাড়। সেদিকে মানুষের কিন্তু আমাদের মতন সহজভাবে কোনো কিছু বসবাস বা খাদ্যদ্রব্য যে কোনো জিনিস তারা আমাদের মতন অনায়াসে পাওয়া যায় না। পানি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাদ্যশস্য উৎপাদন করতেছে, তারা কিন্তু সহজভাবে এই খাদ্যগুলো উৎপাদন করতে পারে। এমন প্রকৃতি পরিবেশে তো আমরা জানি যে এই পরিবেশ নিয়ে এখন সারা বিশ্বে কী করতেছে আলোচনা, যে পরিবেশকে ঠিক রাখবো আমরা কীভাবে, পরিবেশকে কীভাবে ঠিক রাখা যায়। পরিবেশকে ঠিক রাখার জন্য সকলেই আমরা যুদ্ধ করতেছি। এই পরিবেশ আমাদের হুমকি হয়ে গেছে, যে দেখা যাচ্ছে কি তোমার অ্যান্টার্কটিকায় বা বরফ গলতে শুরু করছে এবং বরফ গলে আমাদের এইদিকে চলে আসতেছে নদী পানি, সমুদ্রের পানি তোমার। তারপরে দেখা যাচ্ছে ধীরে ধীরে আমাদের দিকে পানি এবং বন্যা, প্রতি বছরে বন্যা এবং খরা। এবং বলা হচ্ছে 2050 সালের মধ্যে আমাদের নিম্ন অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে, নিম্ন অঞ্চল যেগুলো আছে কী করে ডুবে যাবে, অনেকাংশে ডুবে যাবে। এই তো বরফ গলে গলে দেখা যাচ্ছে তার পানি বেশি হওয়ার কারণে সমুদ্রে এই ডুবে যাবে। এজন্য বলছে প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং সারা বিশ্বে এই পরিবেশ সংরক্ষণ করার জন্য আন্দোলন এবং প্রতিটা দেশে তারা অনেক গুরুত্ব সহকারে দেখতেছে। আমাদেরকে ঠিক একইভাবে প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আমরা যেন বুঝতে পারি সেটা খেয়াল রাখতে হবে। এবং পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি শোনো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা আরও সকলে ভালো করে এই কবিতাটা উপলব্ধি করতে পারবে। প্রকৃতি পরিবেশে মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। দেখো, প্রকৃতি এবং পরিবেশের কথা বলতেছে, আমাদের বেঁচে থাকার প্রধান আশ্রয়। এবং আমরা না শুধু না, সকল ধরনের প্রাণীর
মানুষ কোন প্রকৃতি পরিবেশের অংশ, কিন্তু মানুষের হাতে দিন দিন এগুলো ধ্বংস হচ্ছে। কিছুক্ষণ আগে বললাম যে আমরা এগুলোর জন্য দায়ী, ধ্বংস করার জন্য। মানুষই এখনকে বলা হচ্ছে হিংস্র প্রাণী। বাঘ সিংহকে এখন হিংস্র প্রাণী না, বাঘ সিংহকে আমরা কি করেছি, আমাদের হাতের মুঠে নিয়ে আসছি, এবং তারাও দিন দিন কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে বিপন্ন হচ্ছে মানুষ, প্রাণীদের জীবন। আমাদের চারপাশে যদি সজীব ও সুন্দর না হয়, তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। কবি শামসুর রহমান বাস্তব কবিতায় প্রকৃতি, পরিবেশ এবং প্রাণী জগতের সুস্থ এবং স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। আমরা যেমন শিশু, যেমন আমরা যেমন কী করতেছি, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিচ্ছি, ঠিক একটা কী বলতেছে, পরিবেশের যে তারা যেখানে বসবাস করে তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আমাদেরকে দিতে হবে, তারা স্বাভাবিকভাবে যেন বেঁচে থাকতে পারে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশও বাধাগ্রস্ত হবে। কবিতা এইসব প্রকৃতিকলাটাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরেছেন। তাহলে বলা হচ্ছে যে আমরা দেখতেছি সবুজ শ্যামল, বলতেছি এই সবুজ শ্যামল যদি আমরা কেটে ফেলি, আমাদের প্রয়োজন। এই জন্য বলা হচ্ছে একটি গাছ লাগালে কয়টি করে গাছ লাগাতে হবে, একটি করে গাছ কাটলে 3টি করে গাছ লাগানোর কথা বলা হচ্ছে। এই জন্য আমরা গাছ কাটবো আমাদের প্রয়োজনে, ঠিক আছে, কিন্তু আরও 3টা গাছ যেন লাগাতে পারি। এই জন্য আমাদের স্কুল, তারপরে হচ্ছে রাস্তাঘাট, তারপরে হচ্ছে নদী, বাঁধ, তারপর রেলের 2 ধারে গাছ আমরা বেশি বেশি করে লাগাবো, তাহলে সবুজ প্রকৃতি হবে, এবং তাহলে আমাদের দেশে বন্যা, প্রকৃতি, জলোচ্ছ্বাস এইগুলো না আমরা থেকে রেহাই পাবো। এইবার আসে কবি পরিচিতি। কবি পরিচিতি, তাহলে আমরা জানি বাস্তব কবিতাটি কে লিখেছেন, এবং শামসুর রহমানের লেখা তোমরা কবিতা আরও পড়েছ, এটা আমরা আজকে জানব। তাহলে বলা হচ্ছে, দেখো শোনো, শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতার নানার অনুভূতি রূপায়িত হয়েছে। তার কবিতা দেশপ্রেম ও সমাজের সচেতনতার সতেজ ও দীপ্ত। শামসুর রহমানের পেশা কি, সাংবাদিক ছিলেন। তাহলে তিনি কি ছিলেন, সাংবাদিক। সাংবাদিক বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদি সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রায় 1 দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলা সম্পাদক। কবিতা অনুবাদে তিনি সিদ্ধহস্ত, মানে কবিতা ভালো অনুবাদ করতে পারতেন ইংরেজি থেকে বাংলা বা অন্য ভাষায়। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন। এলান্টি ব্লান্টি, ধান ভাঙলে করে দেবো, এই কবিতাগুলো তোমরা কি ছোটবেলায় পড়েছ। ধান ভাঙলে করে দেবো, আই বৃষ্টি ঝেয়ে পেয়ে ধান দেবে মেয়ে পেয়ে, গোলাপ ফুটে ফুকির হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতাগুলো। সাহিত্য সাধনের স্বীকৃতি হিসাবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এইসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণপদক। শামসুর রহমানের জন্ম ঢাকায় 1929 সালে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলায় পাহাড়তলি গ্রামে। তিনি 2006 সালে মৃত্যুবরণ করেন। লিখে নাও তাহলে। জন্ম 1929 সালে, মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন 2006 সালে। 2006 সালে ঢাকায়। তাহলে কি বলা হচ্ছে, শামসুর রহমান জন্ম, পৈতৃক নিবাস কোথায় ছিল, নরসিংদী জেলা পাহাড়তলি গ্রাম। তাহলে এই বাস্তব কবিতা এবং কবি পরিচিতি, তাহলে তাকে আরেকটা তিনি উপাধি লাভ করেছেন, তাকে বলা হয় আধুনিক কবি। তাহলে শামসুর রহমানকে কি করে বলা হয়, আধুনিক কবি। আধুনিক কবি নামেও পরিচিত।
এই হলো আমাদের পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং শব্দার্থ এবং কবিতা আমরা করলাম। তাহলে তোমরা এই বাঁচতে দাও কবিতায় শামসুর রহমানের মতো আমরা যেন সকল জীব থেকে শুরু করে পৃথিবীর সকল প্রাণী, আমাদের আশেপাশে অনেক প্রাণী আছে যেগুলো আমরা সংরক্ষণ করতে পারি, যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেই প্রাণীগুলো আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি। এবং তোমরা বড় হলে দেখবে যে নিজে থেকেই তোমরা কী করতেছো, এই প্রাণীগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছো। এই জন্য আজ থেকে শুরু করবে আশেপাশে আমাদের যেসব প্রাণী থাকবে, কুকুর থেকে শুরু করে বিড়াল, কুকুর এবং আরও বন্য প্রাণী যারা দেখতে পাবো, সেগুলোকে আমরা কী করবো, সংরক্ষণের ব্যবস্থা করব। এবং আমরা বেঁচে থাকার জন্য যেন ভালোভাবে বাঁচতে পারি, আমাদের মতন যেন তারা বেঁচে থাকতে পারে, সেই দিকে আমরা খেয়াল করব। এবারকে আসো সৃজনশীল প্রশ্নে আছে, এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে ভালো করে। 1 নম্বরে আছে, দেখো, খাল বিল নদী নালা আর পুকুর ভরা এই দেশ, ছোটবেলায় গ্রাম, খাল বিল পুকুরে সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব। সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন। গ্রামের বাড়িতেও আগের সেই খাল বিল পুকুর নেই, সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এভাবে পরিবেশ বিপর্যস্ত ঘটলে আমাদের আগেরকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমেই বেঁচে থাকবে। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজন, দেখো তোমরা আজ দিনাজপুর জেলা স্কুলের লেখাপড়া করতেছো, তোমরা আমাদের এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটাও কী হয়ে গেছে, আমাদের প্রয়োজনের জন্য আমরা দালান কোঠা, অট্টালিকা তৈরি করতেছি বড় বড়। এই পুকুর অনেক তখন যারা ছিল তখন সকলেই কী করতো, সকলেই সাঁতার কাটা শিখেছে। 1 দিন না 2 দিন না 3 দিন, এখন পরে তারা কী করতেছে, বৃষ্টি বাদলের দিনও গোসল করতেছে, নাইতে নামতেছে, অর্থাৎ গোসল করার জন্য নামতেছে। আর এই পুকুর এখন ভরাট হয়ে গেছে, তখন আমাদের আশেপাশে আর পুকুর আমরা দেখতে পাই না। তাহলে এই নাজির সাহেবের মতনও আমাদের জেলা স্কুলেরও পুকুরটা সেই আমরা তুলে ধরতে পারি। অর্থাৎ এখানে সেই সময়টা তারা সাঁতার কাটতে পারতো, এবং এখন এখানকার তোমরা যারা আছো এই সাঁতার কাটতে অনেকেই পারো না। অর্থাৎ দেখা যাচ্ছে তোমরা কোথাও বেড়াতে গেলে বিভিন্ন জায়গায়, কক্সবাজার, কুয়াকাটা, আরও বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটির অনেক ছাত্রই এই পুকুর নদীতে বা সাগরে নামে অনেকে মৃত্যুবরণ করতেছে। এই জন্য তোমরা এখন থেকেই চেষ্টা করবে সাধ্যমতো বিভিন্ন জায়গায় এখন আগে সাঁতার নিজে থেকে আমরা শিখতাম, এখন কী করা হচ্ছে যে সাঁতার শেখানোর জন্য বিভিন্ন রকমের আমাদের দিনাজপুরেই কি সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। দেখবে তোমরা বিকেএসপিতে যাবে, ওখানেও সাঁতার শেখার জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং আরও এদিকে উত্তর গোসাইপুরে এখানেও সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমরা সকলে কী করব, এই সাঁতার শিখব, নিজের জীবনকে ভবিষ্যতে যেন বাঁচাতে পারি এবং অন্যকেও বাঁচাতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমাদের এই কবিতার সাথে আমাদের এই নাজির সাহেবের অনেক মিল আছে। আমাদের কাছ থেকেও কবিতার যেমন আমরা দেখলাম যে সব কিছু দিন দিন কি হারিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে নাজির সাহেবের গ্রামেও এখন আর তিনি বেড়াতে গেলে দেখলেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে আর এটা ভরাট হয়ে গেছে, এবং আর সেই আগের স্মৃতি আর তিনি বলতে পারতেছেন। তাহলে প্রশ্ন আছে, প্রতিদিনকে আলোর খেলা খেলছে, কাজল বিল পানকৌড়িতে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কী বুঝিয়েতে চেয়েছেন? উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটি সাদৃশ্য ব্যাখ্যা করুন। উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে। ঠিক একইভাবে তাহলে এইভাবে করে আরও আমাদের বিভিন্ন রকমের সৃজনশীল প্রশ্ন তোমরা পাবে এবং পড়বে তোমরা, তাহলে আরও ভালোভাবে। এবং তার আগে বলছি বারবার করে কবিতাটা ভালো করে পড়বে, তাহলে আরও ভালো করে তোমরা। আজকে এই পর্যন্তই, আবার যাওয়ার জন্য আগে বিদায় দিচ্ছি। তোমরা বাড়িতে বেশি করে অবস্থান করবে এবং সাবান পানি হাত দিয়ে বারবার হাত পরিষ্কার করবে, এবং আমরা সকলেই বাড়িতে থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।